আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। গোলাম মোস্তফা মডেল কলেজ কর্তৃক আয়োজিত প্রতিদিনের অনলাইন পাঠদান কার্যক্রমে আমি মোহাম্মদ শাহনেওয়াজ, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, গোলাম মোস্তফা মডেল কলেজ, সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা কন্টিনিউ আলোচনা করে যাচ্ছিলাম, কারণ এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়। আর আমরা আগামী মাসে প্রথম সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন সেই অনুযায়ী মনে হয় অনলাইনে আমাদের সিলেবাস প্লাস সাজেশনটা চলে গেছে, তোমরা আশা করি পেয়েছো। ওই অনলাইনে যেই সাজেশনটা গিয়েছে ওইটার আলোকেই আজকে একটা অঙ্ক করব। সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 201 সমস্যা 33। পৃষ্ঠা নাম্বার 201 সমস্যা 33 হিসাব বিজ্ঞান বই যারা এখনও কিনো নাই তাদেরকে বলতেছি তোমরা বইটা কিনে নিবা, কারণ আগামী 10 থেকে 15 তারিখের মধ্যে আমাদের সেমিস্টার পরীক্ষা শুরু হবে, মানে 100 নম্বরের পরীক্ষা হবে। সেটা আমরা ক্লাস নিয়ে যাব, আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবা। দেখো এখানে পৃষ্ঠা নাম্বার 201 সমস্যা 33 নম্বর অঙ্ক। অর্পা ট্রেডার্স 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা, 20,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করে। তার লেনদেনগুলো হচ্ছে নিম্নে দেওয়া হলো। ওই উক্ত মাসের 3 তারিখে একটা ঘটনা হয়েছে, ধারে পণ্য ক্রয় 20,000 টাকা। 8 তারিখ হচ্ছে নগদে পণ্য ক্রয় 25,000 টাকা। 12 তারিখ ধারে পণ্য বিক্রয় 30,000 টাকা। 15 তারিখ ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো 20,000 টাকা। 18 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। 22 তারিখ চেকে পণ্য ক্রয় 5,000 টাকা। 25 তারিখ প্রদেয় হিসাবকে প্রদান 10,000 টাকা। 30 তারিখ প্রাপ্য হিসাবের নিকট থেকে আদায় 15,000 টাকা। এই উদ্দীপক আশা করি তোমরা এরকম উদ্দীপক আরও অনেক করেছো। ক নাম্বার প্রশ্নটা হচ্ছে নিট ধারে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা এখন এই ক নাম্বারটা সমাধান করব। খতে বলছে জাবেদা করব, আর গতে একটা হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে বলছে। আমরা তিনটাই করার চেষ্টা করব। ক নাম্বার সমাধানটা আমরা করতেছি যে আমাদের প্রশ্নটা হচ্ছে নিট ধারে ক্রয়ের পরিমাণ কত। নিট ধারে ক্রয়, তাহলে আমি আমার উদ্দীপক দেখব যে ওইখানে ধারে ক্রয় কয়টা আছে। একটা ছক করে নেই। তারিখ, বিবরণ, এখানে লিখব টাকা, এখানে লিখব নিট ধারে ক্রয়ের পরিমাণ। দেখি আমাদের কোন কোন তারিখে নিট ধারে ক্রয় দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই 3 তারিখে লেনদেনে ধারে পণ্য ক্রয় দেওয়া আছে। 8 তারিখে দেওয়া আছে নগদে পণ্য ক্রয়, এটা আসবে না। তারপরে এই ধারে পণ্য বিক্রয়, তা আমি চাচ্ছি হচ্ছে ধারে ক্রয় কয়টা আছে। এখানে পণ্য ফেরত আছে, আর কোথাও ধারে ক্রয় নাই, তাহলে একটাই আছে আমাকে। তাই এখানে লিখি 2017 জানুয়ারি 3 ধারে ক্রয়। ধারে ক্রয় হচ্ছে 20,000 টাকা। আমাকে বলছে ধারে ক্রয় বের করতে, না বলছে হচ্ছে নিট ধারে ক্রয়, তাহলে দেখতে হবে ফেরত দিয়েছে কিনা। এখানে দেখো যে 15 তারিখে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। তো ফেরত যদি দেওয়া থাকে, বাট্টা দেওয়া থাকে, এগুলা এই ধারে ক্রয় থেকে বিয়োগ চলে যায়। তাহলে আমাদের এখানে 15 তারিখ পণ্য ফেরত টাকা হচ্ছে 2,000 টাকা। আমি যদি 20,000 টাকা থেকে 2,000 টাকা বিয়োগ দিয়ে দেই, থাকবে 18,000 টাকা। এই আমার নিট ধারে পণ্য ক্রয় নির্ণয় করা হলো। আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছো। এখানে কতে অনেক ধরনের প্রশ্ন হইতে পারে। এখানে আজকে বলতে নিট ধারে ক্রয়, আমাকে বলতে পারতো নিট ক্রয়ের পরিমাণ, তাহলে আবার অন্যরকম হয়ে যায়। এই যে ধারে ক্রয়, নগদ ক্রয়,
চেকের মাধ্যমে পণ্য ক্রয়, সবগুলো জিনিস যোগ করে ফেরত টাকা বাদ দিলে নিট ক্রয় চলে আসতো। আবার বলতে পারতো যে প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। প্রদেয় হিসাবটা কী হবে তখন? এই প্রদেয় হিসাব হচ্ছে ধারে পণ্য ক্রয় থেকে যে আমার কাছে টাকা পাবে সেটা যদি যেমন ধরো এখানে ধারে পণ্য ক্রয় 20,000 টাকা, ফেরত দিল 2,000, তাহলে আমার পাওনাদার হচ্ছে বা প্রদেয় হিসাব হচ্ছে 18,000 টাকা। এখন আমাকে প্রদেয় হিসাবকে প্রদান 10,000, তার মানে তখন আমাকে বের করবে, মানে এই 18,000 টাকা থেকে 10,000 টাকা বিয়োগ করে দিলেই আমার প্রদেয় হিসাবটা চলে আসে। মানে বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে হয়। তা আজকে আমাদের নিট ধারে ক্রয় শেখানো হয়েছে, আমরা সেটা করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা শিখব খ নাম্বার। খতে কি বলছে? উপরোক্ত তথ্য হতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তো উপরোক্ত তথ্য হতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা, আমরা খ নাম্বারটা ছক করব, জাবেদার ছক। খ নাম্বার জাবেদার ছকটা কাটি। আমরা আজকে ব্যাখ্যা ছাড়া করব। আসলে এই জাবেদা করার সময় অবশ্যই ব্যাখ্যাটা দিতে হবে। আর যদি লেখা থাকে প্রশ্নের মধ্যে যে ব্যাখ্যার প্রয়োজন নাই বা ব্যাখ্যা ব্যতীত, তাহলে ব্যাখ্যা না দিলে হবে, কোনো সমস্যা নেই। তারিখ, বিবরণ, খতিয়ান, পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। দেখবো উপরে কোম্পানির নাম তো নাই, এখানে আছে অর্পা ট্রেডার্স। তাহলে আমরা লিখবো এখানে অর্পা ট্রেডার্স। ট্রেডার্স এর সাধারণ জাবেদা। এখন এখানে কিন্তু কোনো কিছু মানে তারিখ উল্লেখ করে দেয় নাই, তার মানে যেই সব জিনিসগুলো আমার লেনদেন হবে টোটালটাই আমাকে জাবেদা করতে হবে। তাহলে দেখি 2017 সালের জানুয়ারি 1, 2017 জানুয়ারি 1 এখানে বলছে নগদ 50,000 টাকা, 20,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে আমাদের এখানে জাবেদাটা হবে কি? নগদ হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব, ডেবিট আসবাবপত্র হিসাব, ডেবিট মূলধন হিসাব, ক্রেডিট। এই হলো আমাদের ব্যবসা আরম্ভ করলে যেই জিনিসগুলো নিয়ে ব্যবসা আরম্ভ করলে ওই জিনিসগুলোর নাম হবে ডেবিট সম্পদ হলে, আর মূলধন হিসাব হবে ক্রেডিট। টাকা হচ্ছে এখানে 50,000, তারপরে হচ্ছে 20,000, তাহলে মূলধন হলো 70,000 টাকা। তারপর হলো 3 তারিখ ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করলে আমরা জানি যে সকল প্রকার ক্রয় হচ্ছে ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আর ধারে হলে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 20,000 টাকা। এই হলো আমাদের জাবেদা হয়ে গেল। তারপরে তারিখ হচ্ছে 8 তারিখ, নগদে পণ্য ক্রয়। ক্রয় হিসাব ডেবিট, নগদে হলে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 25,000 টাকা। তারপর 12 তারিখ ধারে পণ্য বিক্রয়। পণ্য বিক্রি করলে ক্রয় যেমন সবসময় ডেবিট হয়, বিক্রয় কিন্তু সবসময় ক্রেডিট হয়। তাহলে ধারে পণ্য বিক্রয় প্রাপ্য হিসাব হবে, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে এখানে 30,000 টাকা। বারো তারিখের পরে হচ্ছে 15 তারিখ। দেখো 15 তারিখ লিখছে কি, সরি, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো 2,000 টাকা। ধারে ক্রয়কৃত পণ্য ফেরত, যখনই ফেরত হয় কখন, যখন ধারে পণ্য ক্রয় হয় বা ধারে পণ্য বিক্রি হয় তখনই ফেরত দেওয়া হয় আর কি।
তাহলে আমরা ধারে পণ্য ক্রয় করছিলাম, ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাবটা ক্রেডিট। তখন ওই পণ্যটা যখন ফেরত হয় তখন এটা উল্টায় যায়, যে লিখতে হবে প্রদেয় হিসাব ডেবিট, আর ক্রয় হিসাব না লিখে লিখতে হয় এখানে ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 2000 টাকা। তারপর 18 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দিলে যাবে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে জমা দেওয়া হয়েছে কত টাকা? 10,000 টাকা। তারপর 22 তারিখ চেকে পণ্য ক্রয়। দেখি 22 তারিখ চেকে পণ্য ক্রয় হলে সবসময় বলছি যে ক্রয় হিসাব হবে ডেবিট, আর চেকের মাধ্যমে হলে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে টাকা হচ্ছে 5,000 টাকা। তারপর 25 তারিখ প্রদেয় হিসাবকে প্রদান 10,000 টাকা। তো আমরা একটু এখানে করে দেই, নিচে জায়গা নেই। এই কত 25 তারিখ, 25 তারিখে যদি প্রদেয় হিসাবকে প্রদান 10,000 টাকা, প্রদেয় হিসাবকে প্রদান মানে যে আমার কাছে টাকা পায় তাকে আমরা টাকা দিয়েছি, তাহলে এখানে যাবে তারা হবে প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 10,000 টাকা। যেহেতু এখানে আমার নিচে জায়গাটা আসতেছে না, সেই কারণে পাশে করে দিলাম আর কি। 30 তারিখ, 30 তারিখ হচ্ছে প্রাপ্য হিসাব থেকে টাকা পাওয়া গেছে, মানে আমি যখন প্রদেয় হিসাবকে প্রদান করছি তা আমি যার কাছে টাকা পাই সে আমাকে টাকা দিয়েছে। প্রাপ্য হিসাবের নিকট থেকে আদায় 15,000 টাকা 30 তারিখ। তাহলে টাকা আসছে নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা 15,000। এই হলো আমাদের সাধারণ জাবেদা, যেটা আমরা খ নাম্বারে বলছে জাবেদা দাখিলে দাও। এখানে কোনো তারিখ মেনশন করে নাই যে কোনগুলো করব, সেগুলো সম্পূর্ণ যেগুলো আমার লেনদেন হয়েছে সবগুলো জাবেদা দাখিলেই দেওয়া লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যেটা শিখবো হচ্ছে গ নাম্বার। এখানে তারিখ মেনশন করে দিয়েছে 1 তারিখ, 3 তারিখ, 12 তারিখ, 25 তারিখ ও 30 তারিখের লেনদেনগুলোকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তো হিসাব সমীকরণের প্রভাব আসলে 2 রকম করে দেখানো যায়, যেহেতু আমাকে এখানে এক্স্যাক্টলি মেনশন করে দেয় নাই যে টেবুলার ছকের মাধ্যমে করব নাকি টেবুলার ছক ছাড়া করব। আজকে আমরা কোনো একটা ক্লাসে মনে দেখাইছিলাম যে টেবুলার ছক ছাড়া কীভাবে করা যায়। এ বৃদ্ধি, ই বৃদ্ধি, এই মানে এ ইকুয়াল প্লাস ওইগুলো রাশবৃদ্ধিটাও আমাদের হিসাব সমীকরণের প্রভাব দেখানো যায়। তাই আজকে আমরা যেহেতু এখানে কোনো কিছু মেনশন করা নাই, সেটা আমরা ছকের মাধ্যমে দেখি কীভাবে করে। টেবুলার ছকটা কীভাবে আঁকতে হয় সেটা আমাকে জানতে হবে, কারণ টেবুলার ছকটা আঁকার উপরেই অঙ্কটা ডিপেন্ড করে যে কীভাবে মানে ছকটা যদি এমন হয় যে আমি ছকটা কাটলাম, সব কলামের সংখ্যা বাড়তেও পারে কমতেও পারে, সেগুলো আগে থেকেই ডিসিশন নিয়ে নিতে হয় যে কয়টা কলাম এর দিকে হবে, কয়টা কলাম এল প্লাস ওর দিকে হবে। দেখি আমাদের কোন কোন তারিখগুলো। এই 1 তারিখ, তারপর হচ্ছে 3 তারিখ, তারপর 12 তারিখ, তারপর 25 তারিখ, তারপর 30 তারিখ। এই 1, 2, 3, 4 5টা লেনদেনকে নিয়ে হিসাব সমীকরণের প্রভাব দেখাবো। তাহলে আমাদের টেবুলার ছকটা কাটার আগে আমরা আশা করি জাবেদাগুলো বুঝতে পারছি। ওই জাবেদাগুলো আমরা কোনো একটা ক্লাসে শিখছিলাম যে হিসাবের শ্রেণী, আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী হচ্ছে 5টা: সম্পদ, ব্যয়, আয়,
দায়, মালিকানা সত্ত্ব। এখন টেবুলার ছক কাটতে হইলে ওই যে জাবেদাগুলো করেছি ওই জাবেদাগুলোর পাশে হিসাবের শ্রেণী যদি তোমরা জেনে থাকো, তা আয় আর ব্যয়ের জন্য টেবুলার ছকের মধ্যে কোনো কলাম কাটতে হয় না। আয় এবং ব্যয় এই 5 প্রকারের মধ্যে 2 প্রকার চলে গেলে আর বাকি থাকে 3 প্রকার। কি কি থাকে? 1 থাকে সম্পদ, 2 থাকে দায়, 3 থাকে মালিকানা সত্ত্ব। এই 3টার জন্যই কলাম কাটতে হয়, আর আয় ব্যয়ের জন্য কোনো কলাম কাটার প্রয়োজন নাই। তা আমরা এখানে দেখব যে এই জাবেদাটা করেছিলাম খতে, এইখানে আমার ছিল নগদ। আমরা এইভাবে শিখে নেব জিনিসটা হচ্ছে কয়টা কলাম এর দিকে আসে, কয়টা কলাম এল প্লাস ও এর দিকে আসে। দেখো এখানে নগদ, তো নগদের জন্য একটা কলাম হবে, নগদ আমার সম্পদ। তারপর আছে আমার এখানে আসবাবপত্র, এটা আমার সম্পদ। তারপর আমার এই জাবেদাটা করার সময় আছে কি মূলধন, মূলধন আমার মালিকানা সত্ত্ব, তাহলে আমার এইখানে আমি মূলধন। কাজে 1 নম্বরের এই লেনদেনটার জন্য 3টা কলাম হয়ে গেল। তারপর আসো ধারে পণ্য ক্রয়, এই লেনদেনটা আমাকে টেবলে দেখাবো কি হবে, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তা ক্রয় তো আমার ব্যয়, ব্যয়ের জন্য কোনো কলাম বরাদ্দ নাই, তাহলে আমার হবে কি প্রদেয় হিসাব। তা প্রদেয় আমার তো দায়, প্রদেয় হিসাবের জন্য একটা কলাম হবে। তারপর 12 তারিখ ধারে পণ্য বিক্রয় 30,000 টাকা, এটা জাবেদা করেছিলাম। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তা প্রাপ্য হিসাব তোমার সম্পদ আর বিক্রয় হচ্ছে তোমার আয়। আয়ের জন্য তো কোনো ব্যয়ের জন্য যেমন কলাম বরাদ্দ নাই, আয়ের জন্য কোনো কলাম বরাদ্দ নাই, তাহলে শুধু হবে প্রাপ্য হিসাব, যেহেতু এটা তোমার সম্পদ। তারপর দাগ দিয়েছিলাম এইটা প্রদেয় হিসাবকে প্রদান, এটা জাবেদা করেছিলাম। প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই জাবেদাটা যারা খ নম্বরটা আছে সে দেখবো এখানে লেখা আছে যে প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তা প্রদেয় হিসাব তোমার দায়, কলাম দরকার, তা প্রদেয় হিসাব দেখো আমি ছক কেটে কলামের জন্য নির্ধারিত লিখে ফেলছি। আর নগদান হিসাব, তো নগদের জন্য নগদের কলামও আছে আমার এখানে, কারণ অতিরিক্ত কোনো কলাম দেওয়া লাগবে না। তারপর 30 তারিখ প্রাপ্য হিসাবের নিকট থেকে আদায়, জাবেদা করেছি কি নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তা নগদান আমার সম্পদ, কলাম আছে। প্রাপ্য হিসাব আমার সম্পদ, এটারও কলাম আছে। তার মানে আমার এই যে সম্পদের দিকে হবে 3টা কলাম, দায়ের দিকে হবে 2টা কলাম। এই টেবুলার ছকটা আমরা এখন কাটবো এখানে গ নাম্বার। যারা টেবুলার ছক কাটতে পারো না তারা একটু মনোযোগ দিয়ে দেখবা জিনিসটা কীভাবে কাটা হয়। প্রথম এইটার জন্য খাতাটা ঘুরাই নিতে হবে। খাতাটা যে একটু ঘুরাই নিয়ে প্রথম দিতে হবে এখানে তারিখ এই কোণার মধ্যে, আর এই কোণার মধ্যে দিতে হবে তোমার মন্তব্য। এই মাঝখানে হিউজ পরিমাণ জায়গা পুরো সম্পূর্ণ পেজটা থাকবে। এইখানে তুমি এখন কলাম কাটবা, কয়টা গুনে নাও। নগদ একটা, আসবাবপত্র একটা, প্রদেয় প্রাপ্য হিসাবে একটা, মূলধন একটা, প্রদেয় হিসাবে একটা, এই 5টা কলাম এর মধ্যে কাটতে হবে। তাহলে আমি 5টা কলাম কেটে নিই। 1টা কলাম, 2টা কলাম, এই 3টা কলাম হচ্ছে আমার সম্পদের দিকে। এই সম্পদের দিক কমপ্লিট হয়ে গেলে এখানে ছোট একটা এই ইকুয়ালের কলাম দিতে হবে। তারপর হচ্ছে দায়ের দিক হচ্ছে 2টা কলাম, একটা হচ্ছে মূলধনের আর একটা হচ্ছে প্রদেয় হিসাবে। এই কেটে নিলাম। এখানে লিখি তারিখ, এখানে সরি একটু সমস্যা হয়ে গেছে, জিনিসটা বুঝে নাও যে উপরে একটা জিনিস লিখতে হয়, যেটা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম। এইরকম করে কলমটা হবে। এইখানে লিখতে হবে এ, এই জায়গায় লিখতে হবে এল প্লাস ওই, এখানে লিখতে হবে নগদ, এখানে লিখতে হবে আসবাবপত্র, এখানে লিখতে হবে প্রাপ্য হিসাব, এখানে প্রদেয় হিসাব। খেয়াল করো, যেহেতু মূলধনটা আগে, আমরা মূলধনটা আগে লিখবো না, মূলধনটা লিখবো হচ্ছে এই কলমটার নাম হচ্ছে মন্তব্য। এই মন্তব্যের কলমের সাথেই রাখবো মূলধনের কলমটা। তো মূলধনটা কি, এখানে মূলধন না লিখে লিখতে হবে মালিকানা সত্ত্ব। এই হলো কলাম রেডি হয়ে গেল। এখন আমরা অঙ্কটা করব। দেখি 2017 জানুয়ারি 1 তারিখে আমাদের কি ছিল, নগদ 50,000 টাকা,
আসবাবপত্র 20,000 টাকা নিয়ে সে ব্যবসা আরম্ভ করছে। নগদ যেহেতু 50,000, আমি এখানে 50,000 লিখে দিলাম। আসবাবপত্র হচ্ছে 20,000, লিখলাম 20,000। তাহলে এখানে এই মালিকানা সত্ত্বের ঘর হবে 70,000। আর এই মন্তব্য যে কলমটা দেওয়া হলো, এই মন্তব্যটা হচ্ছে যে যখনই মালিকানা সত্ত্বের কলামে টাকা আসবে তখনই আমার মন্তব্যটা লিখতে হবে। তার মানে এখানে টাকা এখন লিখছি, এখানে লিখব মূলধন আনায়ন। যখনই মালিকানা সত্ত্বের কলামে টাকা আসবে তখনই আমরা ওইখানে মন্তব্যের ঘরে মন্তব্যটা লিখব। মন্তব্য কি লেখা হয়? 4টা কথা লেখা হয়। এক হলো মূলধন আনায়ন, আর এখানে যদি কোনো কিছু বিয়োগ করা হয় তাহলে লিখতে হয় ব্যয়, এখানে যদি কোনো যোগ করা হয় তাহলে লিখতে হয় আয়, আর যদি উত্তোলন হয়, উত্তোলনটা বিয়োগ করাই হয়, তখন লিখতে হয় ব্যয়। তো জানুয়ারি 1 তারিখটা এন্ট্রি দিয়ে দিলাম। এখানে 9-10 যারা করছো তারা কিন্তু ব্যালেন্স নামাইছো। প্রতিবার এন্ট্রি দেওয়ার সময় ব্যালেন্স, এই ব্যালেন্সটা নামানোর কোনো প্রয়োজন নাই। আমরা একসাথে সবগুলো ব্যালেন্স নামাবো। 3 তারিখ ধারে পণ্য ক্রয় 20,000 টাকা, ধারে পণ্য ক্রয়। তো ধারে পণ্য ক্রয় হলে জাবেদা হয়েছিল ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট 20,000। তাহলে আমার তো ক্রয় ছিল ব্যয়, ব্রেকেট এইখানে চলে আসবে। এই যে যেহেতু ব্রেকেট আসছে এখানে লিখব ব্যয়, তারপর দাগ দিয়ে দিব এখানে। তারপরে হচ্ছে 12 তারিখ ধারে পণ্য বিক্রয়, জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব আমার সম্পদ আর বিক্রয় হিসাব হচ্ছে আমার আয়। তারপর এই মালিকানা সত্ত্বের কাজ হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, মানে আয় আর ব্যয় মূলধনের সাথে কাজ করতে হয়। যেহেতু আমার বিক্রয় আয়, তাহলে আমি এখানে লিখে দেবো 30,000 টাকা। আর টাকা আসলে এই মন্তব্য লিখতে হবে আয়, আর এই প্রাপ্য হিসাবে করে লিখবো 30,000 টাকা। তারপর 25 তারিখ প্রদেয় হিসাবকে প্রদান 10,000 টাকা। তা প্রদেয় হিসাবকে যদি প্রদান 10,000 টাকা হয়, তা প্রদেয় হিসাবে আমার কাছে টাকা পায় 20,000। এখন আমার 10,000 টাকা প্রদেয়কে প্রদান করব। তাহলে তারিখ হচ্ছে 25 তারিখ প্রদেয় হিসাবকে প্রদান, জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব সম্পদ কমে গেছে, 10,000 টাকা প্রদান, টাকা চলে গেছে। আর কাকে দিয়েছি? প্রদেয় হিসাবকে লিখে দিলাম। এখন আর এখানে মন্তব্য লেখা লাগবে না, কারণ যে মালিকানা সত্ত্বের করে কোনো অ্যামাউন্ট আসে নাই। তারপর 30 তারিখ প্রাপ্য হিসাবের নিকট থেকে আদায় 15,000 টাকা। টাকা পেয়েছি, তাহলে যেহেতু 15,000 পাইছি, টাকা আসছে 15,000। আর কার কাছ থেকে আসছে? প্রাপ্য হিসাবের কাছ থেকে আসছে 15,000 টাকা। এখানে হবে বিয়োগ হবে। এই হলো, যেহেতু 4-5টা লেনদেন আমাদের কাজ করতেছে, আমি এই লেনদেনগুলো করে ফেললাম। এখানে বেলায় দেখেন এখানেও মন্তব্য লেখা হয় না, কারণ কি? মালিকানা সত্ত্বের ঘরে কোনো অ্যামাউন্ট আসে নাই। এখন কি করব? আমরা ব্যালেন্সটা নামাবো। ব্যালেন্সটা কীভাবে নামাবো দেখি, সহজগুলো আগে করে নেই। 20,000 টাকা নিচে আর কিছু নাই। যদি ব্রেকেট হয় তাহলে মনে রাখতে হবে মাইনাস করতে হবে, আর যদি ব্রেকেট ছাড়া থাকে তাহলে যোগ করতে হবে। 20,000 টাকা ক্লোজ। এর 30,000 মাইনাস 15,000, এখানে থাকছে 15,000 ক্লোজ। এখানে 20,000 মাইনাস 10,000, এখানে থাকবে আরও 10,000 ক্লোজ। এখানে 70,000 মাইনাস 20,000, অ্যাকচুয়ালি প্লাসগুলো যোগ করতে হবে, মাইনাসটা বিয়োগ করতে। 70 আর 30 হচ্ছে 1 লক্ষ। 1 লক্ষ থেকে যদি 20,000 চলে যায় তো থাকবে 80,000 ক্লোজ। এখন আসেন এখানে করি 50,000 আর 15,000 যোগ করলে হয় 65,000। 65 থেকে যদি 10 চলে যায় তাহলে থাকে হচ্ছে 55,000 ক্লোজ। এখন কি করতে হবে? এই ছকগুলো কিন্তু পেন্সিলে কাটতে হবে। তো পেন্সিলে কাটলে এইগুলো রাবার দিয়ে মুছে দিবেন খাতার মধ্যে থেকে, এবং এই বক্সটা বন্ধ করে দিবেন। আবার এইটারও মুছে দিবেন, বন্ধ করে দেবেন। সম্পূর্ণ বক্সটাকে পেন্সিলে এখন এখানে 2টা বক্স থাকবে।
এখন হিসাব সমীকরণের কাজ কি, এই 3টা কলামকে যোগ করে লিখবেন আর এই 2টা কলামকে যোগ করে লিখবেন। এই 2টা কলাম যোগ করে লিখলে হয় টাকা আপনার আসে হচ্ছে 90,000 টাকা। আর দেখবেন হিসাব সমীকরণের 2টা পাশ সবসময় সমান হবে, এটা সমান সমান 55,000 আর 15,000 হচ্ছে 70, 80, 90,000। তো এখানেও 90,000 টাকা চলে আসছে, 2 পাশ সমান সমান দেখানো হয়েছে। আর এখানে কি লিখতে হবে যে হিসাব সমীকরণের প্রভাব দেখানো হলো। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো আশা করি বাসায় প্র্যাকটিস করবেন। আর আপনারা কমেন্টস বক্সে কিছু জানান না, রেগুলার জানাবেন। না বুঝলে আমাদের যদি না জানান আর আপনারা পরীক্ষা খুবই খারাপ দেন, অনেকে শুধু এমসিকিউ দিয়ে যান, এই রিটেনটা লিখেন না। যেহেতু সামনে সেমিস্টার পরীক্ষা যদি রিটেন না লিখেন তাহলে অবশ্যই অভিভাবকদেরকে জানানো হবে আশা করি। আর বাসায় লেখাপড়া করবেন আর আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম।